দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971-এর এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ওই মহাকাব্যিক ভাষণের তাৎপর্য, একটি ভাষণ কিভাবে পুরো জাতিকে বিদ্যুতের গতিতে জাগিয়ে তুলেছিল, সংগঠিত করেছিল, সর্বোপরি পাক শাসক গোষ্ঠীর নানা হুমকি ধামকির মধ্যে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নিরস্ত্র মানুষকে সশস্ত্র প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছিল, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন মশ আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত। আরও আছেন লেখক এবং সাংবাদিক অজয় দাশগুপ্ত, স্বাগত আপনাকে। তো আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর আলোচনার আগে আমরা একটু ভাষণটা একটু দেখে আসতে চাই। আমরা সেই ভাষণটা একটু দেখে আসি। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা সেই মহাকাব্যিক সেই ভাষণটা শুনছিলাম। আমি শুরুতেই অধ্যাপক ডক্টর মশ আরিফিন সিদ্দিক স্যার, আপনার কাছে আসতে চাই যে এই ভাষণের তো নানান দিক আছে, নানানভাবে বিশ্লেষণ করা হয়, নানানভাবে ব্যাখ্যা করা হয়, এবং এই ভাষণের আবেদন সেই সময় থেকে 1971 সাল থেকে আজ অবধি সেই ভাষণের আবেদন কিন্তু শেষ হয়ে যায়নি। সেটার একটা আবেদন আছে এবং এর মধ্যে একটা সুদূরপ্রসারী বার্তা আছে। স্যার, আপনি এই ভাষণটিকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। 7ই মার্চের যে ভাষণ জাতির পিতা দিয়েছিলেন 71-এ, এই ভাষণটি আমাদের মুক্তির লক্ষ্যে নেতৃত্ব দিয়েছে এবং এখনও দিয়ে চলেছে। কারণ এই যে আপনি একটু আগে আমাদেরকে দেখালেন বঙ্গবন্ধুর ভাষণের একটা অংশ, এবং সেখানে আমরা দেখছি এবং আমরা সবাই জানি সেটি, যে বঙ্গবন্ধু ভাষণের শেষ পর্যায়ে এসে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো এই মুক্তির লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে যেমন মুক্তির লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম সবসময়ই কিন্তু এই মুক্তির লক্ষ্যে এগিয়ে যাবে। অতএব মুক্তির কথাও তিনি বলেছেন, স্বাধীনতার কথা তিনি বলেছেন। স্বাধীনতা আমরা অর্জন করেছি এবং মুক্তি
বিভিন্ন মুক্তি শব্দটার মধ্যে বহুমাত্রিক একটি বিষয় আছে। রবীন্দ্রনাথের একটি কথা আছে, মুক্তি কোথায় পাবি। তো এই যে মুক্তি কোথায় পাবি, এই মুক্তির অনুসন্ধানে আমাদের থাকতে হচ্ছে। তো বঙ্গবন্ধু সেই মুক্তির অনুসন্ধান দেওয়ার জন্য আমাদেরকে যে সূত্র দিয়ে গেছেন সেটি এই ভাষণে দৃশ্যমান। তার আগে কি বললেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমি বলি যে বঙ্গবন্ধুর এই ভাষণ, 7ই মার্চের ভাষণকে আমরা ভাষণ বলি, কিন্তু এটা ভাষণের চেয়েও আরও অনেক উপরে। কারণ এটার মধ্যে ভাষণ, যেমন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, এটা কিন্তু একটা কবিতা, মহাকাব্য, স্বাধীনতার মহাকাব্য যদি বলতে হয় এই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। এবং এটি শুধু আমরা বলছি তা নয়, বা এতদিনে আমরা বলি তা নয়। বঙ্গবন্ধু ভাষণ দিলেন 7ই মার্চ 71-এ, আর 5ই এপ্রিল 71-এ আন্তর্জাতিক সাময়িকী নিউজউইক তাদের প্রচ্ছদ নিবন্ধ করেছিল বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধুর নানা নেতৃত্বের নানা গুণাবলী নিয়ে তারা যে প্রচ্ছদ নিবন্ধ করেছে, সেখানে তারা বঙ্গবন্ধুর ছবির সাথে লিখেছে পয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি। আপনি দেখেন যে পুরো ভাষণের মাঝে কোনো হিংসা, বিদ্বেষ এগুলো কিছু নাই, কিন্তু সাথে সাথে যুদ্ধনীতি, সমরবিদরাই বলতে পারবেন যে কিভাবে যুদ্ধ করতে হয়, সেই কথাগুলো বঙ্গবন্ধু কিন্তু স্পষ্ট হয়ে বলে দিচ্ছেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। শত্রুদের উদ্দেশ্য করে বলছেন, তোমাদেরকে আমি ভাতে মারবো, পানিতে মারবো, কিন্তু বলে শেষ করলেন না। পরের সেন্টেন্সটাই হচ্ছে, তোমরা আমাদের ভাই, তোমরা আমার মানুষের বুকে গুলি করো না, ব্যারাকে থাকো তোমরা, তোমাদেরকে কেউ কিছু করবে না। এই যে মানুষকে ভালোবাসা, মানবিকতা বোধ, মানবতা, এটি বঙ্গবন্ধুর মাঝে সবসময় ছিল। শুধু 7ই মার্চের ভাষণে কেন, আমরা বঙ্গবন্ধুর জীবন দর্শন যখন আলোচনা করি, দেখি, তখন আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধু কত বড় মানবিক একজন মানুষ ছিলেন। 7ই মার্চের ভাষণেই দেখেন আরেকটা জায়গায় আছে, শ্রমিক, গরিব মানুষ, তাদের কথাও তিনি চিন্তা করছেন কিভাবে। 28 তারিখে গিয়ে বেতন নিয়ে আসবে, শ্রমিকদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন। আবার বলছেন, আজকে থেকে এই গরিব মানুষের সুবিধার জন্য যানবাহনের, যে সাধারণ লোকের যানবাহন, আজকে থেকে রেল চলবে, লঞ্চ চলবে, বাস চলবে, ঘোড়ার গাড়ি চলবে, রিক্সা চলবে। কেন? কারণ অসহযোগ আন্দোলন, হরতাল, ধর্মঘট, এর সবের মাঝেও কিন্তু বঙ্গবন্ধুর চিন্তা সাধারণ মানুষ, তাদের কোনো অসুবিধা হয় কিনা, তাদের যেন কোনো অসুবিধা না হয়। তা আমার মনে হয় যে পুরো ভাষণটা যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, বহু সময় লাগবে, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে বঙ্গবন্ধুর এই ভাষণ, এইটি আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্ব দিয়েছে। কেন? কারণ এই ভাষণটাই ছিল স্বাধীনতার কার্যত ঘোষণা। স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন, যেটা আইনগত ঘোষণা বলতে পারেন, আনুষ্ঠানিক ঘোষণা বলতে পারেন, সেটি দিয়েছে উনি, বঙ্গবন্ধু দিলেন 26শে মার্চ প্রথম প্রহরে, যখন বাঙালির উপরে, নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে পাকিস্তান বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে হত্যাযজ্ঞ শুরু করে দিল। কিন্তু তার আগে উনি যে কথাগুলো বললেন এবং যেটা দিয়ে শেষ করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা পাবলিক স্পিচ যখন পড়াই তখন বলি যে প্রত্যেক পাবলিক স্পিচ যেগুলো বিশ্বে দৃষ্টান্ত হিসেবে আমরা তুলে ধরি, যে খুবই গুরুত্বপূর্ণ পাবলিক স্পিচ, সেগুলোর সব জায়গায় কিন্তু একটা ডেফিনেশন থাকে, একটা সংজ্ঞা থাকে। বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণের সংজ্ঞাটাই হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্যার, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ওই সময় তো আসলে মানে পূর্ব পাকিস্তানের মানুষ, আমরা যেটা জেনেছি যে মুক্তি পাগল মানুষ ছিল, এবং তাদের একটা তরুণ সমাজ বিশেষ করে যারা ওই সময় ছিলেন, যারা, তাদের একটা ডিমান্ড ছিল যে বঙ্গবন্ধু হয়তো আসবেন, 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা দিবেন। প্রচণ্ড একটা চাপ ছিল বঙ্গবন্ধুর উপরে। আবার অন্যদিকে যে শাসক গোষ্ঠী যারা ছিলেন ওই সময়, এরকম অনেক নানান হুমকিও ছিল যে আজকে যদি এরকম কোনো স্বাধীনতার ঘোষণা আসে তাহলে গুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের একটা চাপও ছিল।
তো সেইটার মাঝখানে থেকে না সরাসরি ঘোষণা এবং আবার অনেক কিছুই বলে দিলেন, সব কিছুই বলে দিলেন। তো চমৎকার একটা মানে দূরদর্শিতা এবং মানে কি বলবো যে কূটনৈতিক একটা, এইখানেই বঙ্গবন্ধুর প্রজ্ঞা, বঙ্গবন্ধুর বিচক্ষণতা, বঙ্গবন্ধুর দূরদর্শিতা, এই সব কিছু মিলে আমরা দেখি বঙ্গবন্ধুর ভাষণে। এই যেটা আপনি বললেন, সেদিন তো হেলিকপ্টার গানশিপ উঠছে রেস কোর্স ময়দানের উপর দিয়ে। পাকিস্তান বাহিনী সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে যে আজকে যদি স্বাধীনতার কোনো ঘোষণা আসে তাইলে আমরা এখনই হত্যাযজ্ঞ শুরু করব। এবং একই সাথে বঙ্গবন্ধু নিজে জানেন যে এককভাবে স্বাধীনতার ঘোষণা এটি পাকিস্তানিদের হাতে আরেকটা অস্ত্র তুলে দিবে, বলবে যে এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। কিন্তু বঙ্গবন্ধু জানেন যে বিচ্ছিন্নতা আন্দোলন মেজরিটি যারা বাংলা ভাষাভাষী মানুষ, 56% মানুষ, তারা কেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যাবে? আর ওই সময় বায়াফ্রার আন্দোলনটা যখন ব্যর্থ হলো যুদ্ধ করার পরেও, তখন সেটাও কিন্তু বঙ্গবন্ধুর মনে ছিল। তা আমি এটুকু বলতে পারি যে 1 মার্চ 1971 যখন বঙ্গবন্ধু হোটেল পূর্বানীতে গেলেন, কারণ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মিটিং ডাকা ছিল, কারণ 3 তারিখে তো সংসদ বসার কথা, পাকিস্তানের জাতীয় সংসদ, জাতীয় পরিষদের অধিবেশন হবে ঢাকায়। সেইভাবে বঙ্গবন্ধু স্বাভাবিকভাবেই 1 তারিখে পার্লামেন্টারি বোর্ডের মিটিং ডেকেছেন কীভাবে অধিবেশনে ওনারা কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু যখন 1 তারিখ দুপুরে ঘোষণা আসলো যে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, তখনই তো ঢাকা শহর অগ্নিগর্ভ হয়ে গেছে। ঢাকা শহর ওই যে আমরা বলি অগ্নিঝরা মার্চ, কারণ মানুষ লাঠি নিয়ে বাঁশ নিয়ে বেরিয়ে গেছে, প্রতিবাদ করছে। এবং সেই মুহূর্তে বঙ্গবন্ধু আসলেন হোটেল পূর্বানীতে, কারণ এটা পূর্ব নির্ধারিত সবার জায়গা। কিন্তু এসে পার্লামেন্টারি বোর্ডের আর তো মিটিং প্রয়োজন নাই, কারণ সংসদই তো পিছিয়ে গেছে। ওখানে 300 দেশি বিদেশি সাংবাদিক সমবেত হয়ে আছে যে বঙ্গবন্ধু এখন কি বলেন। বঙ্গবন্ধু অনেক কথাই বললেন, কিন্তু খুব বেশি সময় নিলেন না। কিন্তু সারসংক্ষেপ হচ্ছে যে আগামীকাল ঢাকা শহরে হরতাল আহ্বান করছি, আগামী পরশু সারা দেশে হরতাল পালন করা হবে, আর আমি 7 তারিখে রেস কোর্স ময়দানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলবো। মানে তাদেরকে আগাম জানিয়ে রাখলেন যে যা কিছু বলবেন 7 তারিখে। কিন্তু যে কথাটা বলে আমি শেষ করবো এই পর্বে, যে বেশ কয়েকজন ঘনিষ্ঠ সাংবাদিক, বঙ্গবন্ধু সবসময় সাংবাদিকদের সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক রাখতেন, যার জন্য জনগণের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক সবসময় খুব সক্রিয় ছিল। তো কয়েকজন প্রবীণ সাংবাদিক তারা বঙ্গবন্ধুর কাছে চলে গেলেন যখন বঙ্গবন্ধুর এই সাংবাদিকদের সঙ্গে কথা বলে পূর্বানী হোটেলের নিচে গেলেন এবং গাড়িতে উঠতে যাচ্ছেন। ওই সময় কয়েকজন মিলে গিয়ে বঙ্গবন্ধুর একেবারে কাছে ঘেঁষে বললেন যে নেতা কি হতে যাচ্ছে। বঙ্গবন্ধু পাইপ টানছিলেন, পাইপটা একটু মুখের থেকে একটু সরিয়ে বললেন শেখ মুজিব UDI এর দিকে যাবে না, বলে গাড়িতে উঠে চলে গেলেন। অর্থাৎ ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটি আপনি একটু আগে প্রশ্ন করলেন, যে অনেকের চাপ ছিল যে স্বাধীনতার, এমনকি বঙ্গবন্ধু যখন মঞ্চে উঠছেন তখনও সবাই স্লোগান দিচ্ছিল আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন করো। তো এইভাবে বহু রকম স্লোগান চাপ ছিল। এমনকি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বলেছিলেন যে আজকেই স্বাধীনতার ঘোষণা দিতে হবে। সেই চাপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বলেছেন যে আমি নেতা, আমি ঠিক করব যে জনগণ কিভাবে পরিচালিত হবে, জনগণ আমাকে বলবে না। জি, জনাব অজয় দাশগুপ্তের কাছে আসতে চাই। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, অনেকে বলেন যে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, এটা ওই দিন উনি সরাসরি স্বাধীনতা ঘোষণা না দিয়ে উনি ভালোই করেছেন, কেউ কেউ বলেন এটা। কারণ ওনারা যুক্তিটা এভাবে দেন যে 25শে মার্চের যে মানে হত্যাযজ্ঞ, পাক বাহিনীর যে হত্যাযজ্ঞ, এতে মানে বিশ্বে একটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ রোল প্লে করেছে। এরপরেই স্বাধীনতা ঘোষণা দেওয়াতে বিশ্ব সম্প্রদায়ও একটা সমর্থন পাওয়া গেছে যে নির্যাতিতের পক্ষে আর কি, যে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এবং নির্যাতন তো আগেও করেছে বা শোষণ করেছে, কিন্তু ওই দিন ছিল ম্যাসিভ
এবং এইটা যখন ওয়ার্ল্ড ওয়াইড যখন বিশ্বব্যাপী যখন এটা প্রচার হয়েছে তখন এই জনমতগুলো বাংলাদেশের পক্ষে এসেছে। তো এই বঙ্গবন্ধু কি এটা আঁচ করতে পেরেছিলেন যে তারা এরকম ক্ষুব্ধ হয়ে পশ্চিমা শাসক গোষ্ঠী এরকম কিছু একটা করে বসবে এবং সেই সুযোগটা মানে আমাদের দেশের জনগণ বা আমরা নিতে পারবো? হ্যাঁ, এইভাবে কেউ বলতে পারেন, কিন্তু বিষয়টা এরকম না আর কি। বঙ্গবন্ধু কিন্তু 53 সালে বলছেন যে পাকিস্তান আমরা সংখ্যাগরিষ্ঠ, আয়তনে কম হতে পারি কিন্তু আমরা 56%, রাজধানী ঢাকায় নিয়ে আসতে হবে, নৌবাহিনী সেনাবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে নিয়ে আসতে হবে, স্টেট ব্যাংক পাকিস্তানে বলা হতো, আমরা যেটাকে বাংলাদেশ ব্যাংক বলি, এটা সদর দপ্তর ঢাকায় নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু 53 সালের কথা, তার তখন মাত্র 33 বছর বয়স। তিনি চীনে গেছেন 52 সালে। চীনে ভাষণ ওনার সঙ্গে কিন্তু ডেলিগেশনে মানিক মিয়া ছিলেন, আতাউর রহমান খান ছিলেন। মানিক মিয়া ওনার সিনিয়র, 10 বছরের বয়সেও সিনিয়র, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, উনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। মানিক মিয়া বক্তৃতা দিচ্ছেন ইংরেজিতে, কিন্তু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিচ্ছেন বাংলায়, এবং সেটা অনুবাদ করে শোনাচ্ছে তার দলের ভাইস প্রেসিডেন্ট। 46-এ উনি দিল্লিতে মুসলিম লীগের কনফারেন্সে গেছেন। ওনার অসমাপ্ত আত্মজীবনীতে আছে যে উত্তর ভারতের মুসলিম লীগের নেতাকর্মীরা যখন উর্দুতে স্লোগান দেয়, উনি বাংলায় স্লোগান দেন। এই চিন্তাগুলো কিন্তু হঠাৎ করে আসে নাই। 54-তে যুক্তফ্রন্টে অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা হলো কেন্দ্রের হাতে। উনি কিন্তু তার 12 বছর পরে 6 দফায় অর্থকে নিয়ে আসলেন প্রদেশের হাতে, যে অর্থ নিয়ন্ত্রণ করব আমরা। অর্থ যে নিয়ন্ত্রণ করে সেটা তো স্বাধীনতা। আপনি যদি অর্থ, রাজস্ব, আয় ব্যয় কিভাবে হবে, বৈদেশিক মুদ্রা অর্জন, রপ্তানি, আয় আপনি হিসাব রাখবেন, কেন্দ্রীয় শাসকদের কিছু করার নাই। উনি কিন্তু স্পষ্ট ছিলেন। উনি কিন্তু 69-এর 5ই ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বললেন যে এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ, বাংলা প্রদেশ না। কিন্তু অর্থাৎ 71-এ যে উনি একটা মধ্যপন্থা নিলেন যে একদল স্বাধীনতা চায় আর একদল যে কোনোভাবে একটা পাকিস্তানের সঙ্গে সমঝোতা করে কেন্দ্রের ক্ষমতা চায়, উনি নির্বাচনে জয়ী হলেন 7ই ডিসেম্বর 70 সালে। একবারের জন্য পশ্চিম পাকিস্তান, যেখানে রাজধানী, যেখানে সেনাবাহিনীর সদর দপ্তর, সেখানে যাননি। একদিনের জন্য যাননি, এক মুহূর্তের জন্য ভাবেননি। কাজেই ওনার এই যে 7ই মার্চে সব কথাগুলো, একটা জাতিকে স্বাধীনতার জন্য, আপনি এই যে দৃশ্যে দেখলাম আমরা যে লাঠি হাতে, এই লাঠিকে সশস্ত্র হতে হলে তো আধুনিক অস্ত্র পাকিস্তানে, তা মোকাবেলা করতে হলে মানুষকে প্রস্তুত করতে হয়, একটা সময় দরকার। বিশ্বকে তখন জাতিসংঘ এই যে নাইজেরিয়ার একটা অংশ বায়াফ্রা বা পরে রোডেশিয়া হয়েছিল, এখন যেটাকে আমরা জিম্বাবুয়ে বলি, ওরা কিন্তু হোয়াইটরা রোডেশিয়া একতরফা স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছিল, বিশ্ব গ্রহণ করেনি, জাতিসংঘ গ্রহণ করেনি। বায়াফ্রা স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, তখন কিন্তু একটা সিদ্ধান্ত ছিল যে কোনো দেশের মানচিত্র, ভৌগোলিক অবস্থানে পরিবর্তন ঘটানো যাবে না। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে দিল, খুব আইডিয়াল হতো, খুব গ্যালারি শো হতো যে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে মানুষের সামনে পতাকা উত্তোলন করছেন, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, আর উনি ঘোষণা দিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, চলেন আমরা এখন শপথ নেই। খুব আদর্শ চিত্র হতো। কিন্তু বিশ্ব এই বাংলাদেশকে কি মেনে নিত? জাতিসংঘ সদস্যপদ দিত? যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলো তারা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে স্বীকার করত? হ্যাঁ, অবশ্যই 25শে মার্চ একটা, বঙ্গবন্ধু কিন্তু সবসময় অপেক্ষা করেছেন যে আঘাতটা শত্রুর দিক থেকে আসবে। হতে পারে এটা যে 25শে মার্চ আঘাতটা এত ভয়ঙ্কর হবে এবং সেটা এক রাতে শেষ হয়ে যাবে না। পাকিস্তানিরা কিন্তু 26শে মার্চ সকালে বলেছে, আপনি সিদ্দিক সালেকের বইয়ে আছে, যে বাঙালিদের উচিত শিক্ষা দেওয়া গেছে, আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু উচিত শিক্ষা কি দেওয়া গেছে? দেখেন 25শে মার্চ এই নিষ্ঠুর গণহত্যা শুরু হলো, চলছে গণহত্যা। তার মধ্যে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা একত্র হয়ে 10ই এপ্রিল সরকার গঠন করেছে, 17 এপ্রিল শপথ হয়েছে। কিছুদিনের
বঙ্গভবনে এখন শপথে যে ধরনের আয়োজন থাকে 17 এপ্রিল মুজিবনগরে কোনটা ছিল না বলেন? গার্ড অব অনার থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, সিএনসি নিয়োগ, তারপরে বিশ্বের গণমাধ্যমকে উপস্থিত করা, আপনার কোনটা ছিল না? দেখেন কতটা প্রস্তুতি আমাদের। 2 মাস 1 মাস 2 মাস যেতে না যেতে কিন্তু লাখ লাখ মুক্তিবাহিনীর সদস্য হয়ে গেল, তারা অস্ত্র সজ্জিত হলো, তারা হামলা শুরু করলো পাকিস্তানি আর্মির উপরে। আপনি দেখেন 2 মাসের মধ্যে একটা বেতার কেন্দ্র চালু হয়ে গেল, সারা দুনিয়ায় বাংলাদেশের প্রতিনিধিরা ছড়িয়ে পড়লো। বাংলাদেশে তখনকার সময়ে যারা সেরা ফুটবলার দেখেন, জাকারিয়া পিন্টু বলেন, সালাউদ্দিন বলেন, প্রতাপ হাজরা বলেন, কে ছিল না যারা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করে আর একটা দেশের মাটিতে গিয়ে হাজির হলো যে আমরা বিশ্ব জনমত তৈরিতে আমরা অন্য কিছু আমাদের ক্ষমতা নাই, কিন্তু খেলা আছে হাতিয়ার, খেলাকে হাতিয়ার করলো। দেখেন এই যে যদি 7ই মার্চে শুধু আজ থেকে স্বাধীন, এটা শুনলে হয়তো একটা উদ্বুদ্ধ অনুপ্রাণ, কিন্তু এই যে প্রস্তুতিটা, মানুষকে তো প্রস্তুতি নিতে হবে। 7ই মার্চ, 8ই মার্চ ছিল মহরম, 9ই মার্চ সারা দেশে হাজার হাজার জায়গায় ছাত্র তরুণরা এমনকি ছাত্রীরা সামরিক প্রশিক্ষণ শুরু করলো, পিটি প্যারেড শুরু করলো, বাঁশের লাঠি দিয়ে বন্দুক কল্পনা করে যুদ্ধবিদ্যা, ক্রলিং শিখছে, দৌড়াচ্ছে, লেফট রাইট করছে। এই মানুষকে তো উদ্বুদ্ধ করলেন, যে কারণে 25শে মার্চ হামলার পরে একদিকে তিনি স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছেন, তাকে নিয়ে গেছে শত্রু রাষ্ট্রে। পাকিস্তান তো ঘোষণা দিলেন যে হানাদারদের কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে হবে, তোমাদের যার যা আছে, সেটা কিন্তু 26শে মার্চেও বলেছে। এই যে তার মানে যে 7ই মার্চের ভাষণটা এখানে অনেক কাজ করেছে আর কি, কাজ করেছে। তা আমি আবার আসবো, আমি একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরফিন সিদ্দিকী স্যারের কাছে আসতে চাই যে এই যে 7ই মার্চের ভাষণ এবং এই যে 25 তারিখে মানে পাক বাহিনীর হত্যাযজ্ঞ এবং 26 তারিখের যে ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, তাহলে এই মাঝখানের সময়টা আসলে উনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন এবং এইটা আসলে মানুষকে উদ্বুদ্ধ করা, উনি যেটা বলছিলেন জনাব অজয় দাশগুপ্ত যিনি বলছিলেন যে মানুষকে উদ্বুদ্ধ করা, একটা প্রস্তুতি নেওয়া, এবং উনি তো ওনার ভাষণের মধ্য দিয়ে বলেই দিয়েছে এবং মানুষকে অনুপ্রাণিত করেছে ওনার বিভিন্ন শব্দচয়নের মধ্য দিয়ে। তো এইটা আসলে মানুষকে জাগিয়ে তোলার মতো মন্ত্রমুগ্ধের মতো একটা কাজ করেছে। নিশ্চয়ই অজয় দাশগুপ্ত যে কথাগুলো বললেন খুবই তাৎপর্যপূর্ণ, যে কেন বঙ্গবন্ধু এই কৌশল নিলেন যে সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলেন না। কিন্তু উনি কিন্তু জানেন, ওনার দিব্য দৃষ্টিতে উনি দেখছেন 7ই মার্চে যখন উনি বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে লেকটার্নের সামনে দাঁড়িয়ে, চশমাটা শুধু দেখা যায় আর কোনো কাগজ ছিল না, কিছু ছিল না, ওনার হৃদয় থেকে যে কথাগুলো আসে স্বতঃস্ফূর্তভাবে সেই কথাগুলোই তিনি বলছেন। ওনার মস্তিষ্ক থেকে যে বার্তা দেওয়ার কথা তিনি মনে করেন সেগুলোই তিনি বলছেন সেখানে। আর ওই যে আমি বলছিলাম যে এটা শুধু ভাষণ না, এটা একটা রক্ত শপথ। উনিও শপথ নিচ্ছেন রক্ত আরও দেব, ওনার নিজের রক্ত এবং 7.5 কোটি মানুষ তারা রক্ত দেবে, কিন্তু দেশকে স্বাধীন করতে হবে। তো এই শপথের সাথে আবার যুক্ত হয়েছে যে বঙ্গবন্ধু 7ই মার্চে এসে যখন বলছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন উনি দিব্য দৃষ্টিতে দেখছেন যে এই স্বাধীনতার ঘোষণা হয়তো এখানেই আমার শেষ বক্তব্য, আর হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ আসবে না। সেজন্য তিনি বলছেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তৈরি থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, প্রত্যেক মহল্লায় দুর্গ গড়ে তোলো। এই যে প্রত্যেক মহল্লায়, যে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে যে সংগঠিত করার জন্য বলছেন, অনুপস্থিতিতে, কারণ উনি মনে করছেন, উনি দিব্য দৃষ্টিতে দেখছেন যে পাকিস্তানিরা যে কোনো সময় ওনাকে গ্রেফতার করতে পারে, হত্যা করতে পারে। বঙ্গবন্ধুর জামাতা ডক্টর এম ওয়াজেদ মিয়া একটি তার যে স্মৃতি কথা, বঙ্গবন্ধুকে ঘিরে তার যে স্মৃতি, সেগুলো নিয়ে নিজে বইটা লিখেছেন। সেখানে এই কথাটা আছে যে 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ শেষ করে যখন বাসায় ফিরলেন, রাতে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসছেন, তখন উনি বলছেন যে আমার যা বলার ছিল সব আমি আজকে বলেছি। এখন পাকিস্তানের পাকিস্তান সরকার যে কোনো সময় আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে অথবা আমাকে হত্যা করতে পারে।
তো অতএব যে কয়দিন আমি আছি তোমরা সবাই প্রতিদিন 3 বেলা আমার সঙ্গে একসাথে খেতে বসবে। তার মানে উনি আসলে এটা তাহলে মানে বুঝতে পারেন যে উনি কতটা নিশ্চিত ছিলেন যে কি ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। এবং ওনার জামাতা ডক্টর এম ওয়াজেদ মিয়া বলছেন যে আমরা তারপর থেকে বঙ্গবন্ধুর কথা অনুসরণ করে সেভাবেই চলেছি, কিন্তু 25শে মার্চ রাতে আর সেটা হয়নি, কারণ 25শে মার্চে তো শুরু হয়ে গেল। অতএব সেদিন আর হয়নি। বঙ্গবন্ধু 26শে মার্চের একেবারে ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি বলতে যেটা বোঝায়, যে যখন প্রথম সুযোগ পেলেন উনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। আমি যেটা বলি 7ই মার্চের ঘোষণা, এটা স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চেও তাই দিয়েছেন। এটা হচ্ছে ডিফ্যাক্টো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কার্যত স্বাধীনতার ঘোষণা। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আইনগত আনুষ্ঠানিক ঘোষণা দরকার হয়, এবং বঙ্গবন্ধু সেটার জন্য অপেক্ষা করছিলেন কখন সেই মুহূর্ত আসবে। বঙ্গবন্ধু কিন্তু জানেন যে এখন আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, কিন্তু এর পরই মুহূর্তেই পাকিস্তানি বাহিনী এসে আমাকে হয়তো হত্যা করতে পারে। কিন্তু উনি কিন্তু ওনার বাড়ি থেকে কোথাও চলে যাননি। একজন নেতা, মহান নেতা, জাতির পিতা, উনি কিন্তু কোথাও পালিয়ে যাবেন না, উনি ওনার বাসায় থাকবেন। এবং সেই নীতি অনুসরণ করে তিনি বাসায় বসে আছেন। তখন তো পাকিস্তান বাহিনী পাগল, তো ঢুকেই ব্রাশ ফায়ার করে বঙ্গবন্ধু মেরে ফেলতে পারতো। তো সেই রিস্ক নিয়ে উনি যেমন 25শে মার্চের সেই কালো রাতেও যেমন ছিলেন, 15ই আগস্ট যেদিন তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, সেদিনও অনেকে বলেছিল যে আপনি বাসার থেকে কোনো রকম যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনি অনেকটা প্রোটেকশনে থাকবেন, আপনি একটু নিরাপদে থাকবেন। কিন্তু উনি কিন্তু বাসা থেকে বের হন নাই, সরাসরি হত্যাকারীদের সাথে কথা বলেছেন যে তোরা কি চাস, কেন এসেছিস তোরা। তা আমার মনে হয় যে বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর স্মৃতিগুলো বলা, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা দেয়, যে আমাদেরকে শক্তি যোগায় যে বঙ্গবন্ধু কীভাবে কত সীমাবদ্ধতার মাঝে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে স্বাধীন একটা দেশ দিয়ে গেছেন। আবার একই সাথে বঙ্গবন্ধুর মৃত্যু, এটা আভিজাত্যের মৃত্যু, আভিজাত্যের সাথে তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, এটা বলা যাবে। কারণ বঙ্গবন্ধুকে বহু জায়গা থেকে গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা বারবার বলেছে, এমনকি ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি বার্তা পাঠিয়েছেন যে ওনার জীবনের উপরে ঝুঁকি আছে, একটু সাবধান থাকতে বলো। কিন্তু ওনার বিশ্বাস, ওই যে বলছিলাম 7ই মার্চের ভাষণ শুধু ভাষণ নয়, এটা জনগণের সাথে কথোপকথন। উনি কথা বলছেন। আজকে আমি আপনি অজয়বাবু যেমন কথা বলছি, উনি কথা বলছেন। কিভাবে কথা বলছেন? 10 লক্ষ মানুষকে কি বলবেন যে তোমরা প্রশ্ন করো? উনি নিজেই প্রশ্ন করছেন এবং সেই প্রশ্ন উত্তর দিচ্ছেন। তার মানে কথোপকথনের বা কনভারসেশনের স্টাইল যেটা, সেটাই অনুসরণ করছেন। কি পেলাম আমরা, কি অন্যায় করেছিলাম, কিসের আরটিসি, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকে, আমার লোকের বুকে গুলি করেছে তাদের সাথে বসবো। এই যে প্রশ্নগুলো করছেন, কেন করছেন? উনি জানেন যে এই জনগণ, এই 10 লক্ষ মানুষ এবং তার সাথে 7.5 কোটি মানুষ এই দেশের, তারা বঙ্গবন্ধুর কাছ থেকে কি শুনতে চায়, যেটা শুনতে চায় বঙ্গবন্ধু সেই কথাগুলোর সঠিক উত্তর দিলেন, বিস্তারিত উত্তর দিলেন, এবং শেষ পর্যায়ে গিয়ে বললেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো স্বাধীনতার সংগ্রামের কথা যেখানে ঘোষণা হয়, সেটা তো স্বাধীনতারই ঘোষণা। এটাতে কোনো এবং স্যার ঠিকই বলেছেন, এটা ছিল মানে খুবই আদর্শিক একটা স্পিচ ছিল, যেটা একদম মানুষের সঙ্গে সরাসরি এটা কানেক্ট করে, যোগাযোগ স্থাপন করে। এবং মানুষ সেখানে যখন শুনছিলেন তাদের নেতার মুখে, তাদের প্রিয় নেতার মুখে, যখন তাদের মনের কথাগুলো শুনছিলেন, যে তারাই আসলে এই কথাগুলো বলতে চায়, এই প্রশ্নগুলো করতে চায়, সেই কথাগুলোই তাদের নেতা বলছেন এবং সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছেন। এই জন্য তারা মন্ত্রমুগ্ধের মতো আসলে শুনছিলেন আসলে। তা আমরা আসলে 7ই মার্চের এই ভাষণের পরে একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা আবার একটা বিরতি নিব। আমি একদম ছোট্ট করে আমি জনাব অজয় দাশগুপ্তের কাছে জানতে চাই, এই যে 7ই মার্চের ভাষণ, উনি তো মানে শোষণ বঞ্চনার কথা বলেছেন ভাষণের মধ্যেও, লম্বা শোষণ বঞ্চনা ভাষণের মধ্যে দিয়ে উঠে এসেছে, এবং তার পরবর্তীতে সেখান থেকে নানান কথোপকথন এসেছে। মানে মানে ইতিহাসের একটা কি বলবো, যে পুরো একটা অধ্যায় তার ভাষণের মধ্যে, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো ওনার ভাষণের মধ্যে দিয়ে এই যে শোষণ বঞ্চনা, এবং স্যার যেটা শুরুতে বলেছিলেন যে মুক্তিটা তো আমাদের এখন আসেনি, নানান রকম মুক্তি আছে, অর্থনৈতিক মুক্তি আছে, নানান ধরনের মুক্তি, সেইটা কি আমরা পরিপূর্ণতা এসেছে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে কি? স্বাধীনতার সময় কিন্তু তখনকার পশ্চিম পাকিস্তান, এখন পাকিস্তান, তাদের বাজেটের বড় অংশ ওখানে ব্যয় হতো।
অর্থনীতিতে ওই অংশ অনেক শক্তিশালী ছিল, আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী ছিল। আজকে ঠিক 52 বছর পরে আমরা যখন আলোচনা করছি, এখন কিন্তু আমরা তাদের প্রায় দ্বিগুণ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছি। অর্থাৎ স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধুর কাছে শুধু মানচিত্র বা পতাকা ছিল না, কিন্তু আমাদের সমৃদ্ধি হবে, আমাদের প্রায় 5 কোটি ছাত্রছাত্রী এখন, ওই যে তখন বলছেন গরিবের যেন কষ্ট না হয়, এখনও কিন্তু আমাদের রাষ্ট্রীয় নীতিতে উনি যতদিন ছিলেন ততদিনও কিন্তু একই ছিল নীতি, যে রাষ্ট্রের সম্পদের প্রধান হকদার হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, তাদের ভাগ্যের পর দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এটা কিন্তু বারবার বলছেন। আমি একটা অনুরোধ করব, বিশেষ করে দেখেন 52 বছর পরেও কিন্তু আমাদের কাছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পুরানো হয় না, বারবার শুনছি। আমি তো কয়েক হাজার বার শুনেছি, কিন্তু প্রত্যেকবারই মনে হয় যে নতুন কিছু একটা আমার সামনে আসছে। মুক্তিবাহিনীর ক্যাম্পে বসে শুনেছি, বনের মধ্যে শুনেছি, মাটিতে ঘুমিয়ে শুয়ে শীতকালে খড়ে মুক্তিযুদ্ধের সময় এক থালায় 10 জন খেয়েছি, সেই সময় শুনেছি। তখনও যেরকম অনুভূতি হতো এখনও কিন্তু হয়েছে। এখনকার তরুণ প্রজন্ম, তাদের বরং গবেষণা কেন তারা শুনছে? কি তার সুন্দর বাচনভঙ্গির জন্য, নাকি এখনকার জন্য সে কিছু পাচ্ছে? আর একটা অনুরোধ করব, দল মত নির্বিশেষে এই 7ই মার্চের ভাষণ কিংবা স্বাধীনতার যে ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, খুব কম দেশ ডিক্লারেশন করে কিন্তু স্বাধীনতার আগে প্রস্তুতি পর্যায়ে। বাংলাদেশে কিন্তু এগুলো ছিল, হঠাৎ করে কিছু হয়নি। এই ভাষণটা বা এই 7ই মার্চ, এটা কিন্তু শুধু সরকারে যে থাকবে বা আওয়ামী লীগ তাদের না, এইটা দলমত নির্বিশেষে সব দলমত সবারই কিন্তু ধারণ করা উচিত, সবারই পালন করা উচিত। কারণ জাতিসংঘ বা ইউনেস্কো যে বলছে যে 7ই মার্চে হচ্ছে কার্যকর স্বাধীনতা, ভার্চুয়াল ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন হয়ে গেছে, এবং এই ভাষণটা তাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা মানবাধিকার, সার্বজনীন যে মানবাধিকার, মানবিকতা, অন্য কেউ গণতন্ত্রের জন্য স্পেস দেওয়া, সব কিছু কিন্তু এই ভাষণের মধ্যে আছে, যে কারণে তাদের কাছে মনে হয়েছে এটা মানব সভ্যতার একটা অমূল্য সম্পদ। এইটাকে আমাদেরও দলমত নির্বিশেষে, ক্ষমতায় থাকুক বা না থাকুক, এই দিবসটা পালন শুধু আনুষ্ঠানিকতা বা ওনার ভাষণ শোনার মধ্যে না, এর ভেতরের যে মর্মবাণী সেইটাকে অনুসরণ করা। এবং বিশেষভাবে অনুরোধ করব তরুণ প্রজন্মকে, যে কেন তারা শুনছে 52 বছর পরেও। আর তো সারা দুনিয়ায় তো অনেক কিছু আছে, কেন শুনছে এই একটা ভাষণ, এবং মনে হচ্ছে যে কোনো দিন পুরানো হবে না, আবেদন কখনো ম্লান হবে না। ধন্যবাদ জনাব অজিত দাস গুপ্ত। আমরা 7ই মার্চের ভাষণের উপরে আলোচনা করছিলাম। আমরা আজকের এই দিনে আসলে আজকে 8 তারিখ হয়ে গেছে, তো আজকের এই দিনে একটা মর্মান্তিক একটা ঘটনাও ঘটে গেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ফুলবাড়িয়া, গুলিস্তানের ফুলবাড়িয়াতে একটা মর্মান্তিক, জি গতকাল হয়ে গেছে। তো এটা মঙ্গলবারে ঘটনাটা ঘটেছে। এর আগেও ঢাকায় আর একটা ঘটনা ঘটেছিল, পুরান ঢাকায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে আছে। এইটা গত সন্ধ্যায় আসলে ঘটনাটা ঘটেছে। এর আগে সায়েন্স ল্যাবরেটরিতে একটা ঘটনা ঘটেছিল, তার চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে। এই সব বিস্ফোরণে অনেকগুলো মানুষ মারা গেছে, প্রাণহানি হয়েছে। এবং সর্বশেষ যে তথ্য এখানে আছে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার অভিযান আসলে আজকের মতো স্থগিত করা হয়েছে। বলেছে সেনাবাহিনী এলে আবারও কালকে থেকে শুরু করা হবে, এবং আজকেও গিয়েছিল সেনাবাহিনী, বোম ডিসপোজাল ইউনিট গিয়েছে। আর ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন যে যে ভবনটা কলাপস হয়ে গিয়েছে ওইখানে সম্ভবত ভীম পড়ে গিয়েছে, যার কারণে তারাও ঠিকমতো ঢুকতে পারছে না ভিতরে, এবং ভিতরে ঢুকে সার্চ করতে পারছে না যে ভিতরে আরও কেউ আটকা আছেন কিনা, এই ধরনের একটা বিষয়। কিন্তু এই যে ঘটনাগুলো প্রথম যখন ঘটলো, এর আগেও ঘটেছে এরকম ঘটনা, এবং এর আগে তো বিভিন্ন জায়গায় গাড়িতেও হয়েছে, যে বিস্ফোরণ হয়েছে সিলিন্ডারগুলোতে। মানে এগুলো মানে যখন ঘটনাগুলো হয় তখন একটু সবাই নড়েচড়ে বসে, সবাই সচেতন হয়, সবাই এই গ্যাসের যে কিটগুলো বা যে উপকরণগুলো সেগুলো বিষয়ে একটু যত্নবান হয়। আবার মানুষ ভুলে যায়, আবারও এগুলোকে একটু ইগনোর করে। তো এরকম কেন হয়? আমরা সচেতন হতে পারছি না কেন? বা এই যে ঘটনাগুলোর জন্য বিভিন্ন রকম তদন্ত কমিটি হয়, কিন্তু আবার রিপোর্ট আসে, কোনোটা আসে না, এবং সেগুলোর মানে কার্যকরিতার ক্ষেত্রেও দেখা যায় যে একটু সময় লেগে যায়।
না, ঠিকই বলেছেন, কারণ তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন অনেক সময় আমরা জানতেও পারি না, আবার অনেক সময় হয়তো তদন্ত কমিটির রিপোর্টটা প্রকাশিত হয়, কিন্তু তদন্ত কমিটির যে সুপারিশগুলো আসে সেই সুপারিশ আর বাস্তবায়ন হয় না। নানা সমস্যা আছে। আজকের যে ঘটনা যেটা নিয়ে আমরা আলোচনা করছি অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক, যে এতগুলো মানুষ মারা গেলেন এবং আরও কত মানুষ আহত হয়ে আছে, 200-র মতো মানুষ ঢাকা তাদের মধ্যে মেডিকেলে। তাদের এখন কি অবস্থা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, বিস্ফোরণ হয়ে এই ধরনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা একটার পর একটা ঘটছে, এগুলোর পেছনে কি কারণ আমার মনে হয় এটাও বোধহয় তদন্ত করা দরকার আছে। এটা নিশ্চয়ই কোনো একটা বিস্ফোরণ হয়েছে, হয় সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে, কোনোটা এসি থেকে হয়েছে দেখেছি, অগ্নিকাণ্ড ঘটতে পারে নানা ধরনের, কিন্তু কেন একের পর এক ঘটছে, এটার পেছনে কোনো ষড়যন্ত্র চক্রান্ত আছে কি না সেগুলো কিন্তু আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থার দায়িত্ব হবে এগুলো দেখা। আর আরেকটা কথা আমরা খুব সাধারণভাবেই সবসময় বলি যে এই যে ভবনগুলো নির্মাণ করা হয় বিল্ডিং কোড অনুযায়ী করা, আপনি যেটা বললেন যে বিম পড়ে গেছে বা পিলার পড়ে গেছে সেজন্য উদ্ধার কর্মীরা ঢুকতে লোডিং পারছে না। ক্যাপাসিটির অনেক তা বিষয় এগুলো থাকে। দেখে শুনে বিল্ডিংগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে এই ধরনের ঝুঁকির তো সবসময় থেকে যাবে। তো আমার মনে হয় যে আমাদের এখানে সমন্বয়ের একটা বড় অভাব আছে, তদারকির একটা বড় অভাব আছে, এবং যাদের হাতে সমন্বয় করার দায়িত্ব তারা হয়তো সঠিকভাবে সমন্বয় করছেন না, অথবা যাদেরকে এই বিষয়গুলো তদারকি করার কথা তারা সেই তদারকিটাও করছেন না। অবহেলা আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এমনকি যিনি বাড়ি নির্মাণ করছেন, যার মালিকানায় ভবনটা নির্মাণ হচ্ছে, তিনিও অবহেলা করেন, তিনিও মনে ওই যে করেন যে স্যার, অল্প। কক্সবাজারের যে ঘটনাটা এসেছে, যে এরকম সরকারি যে একটা ওই যে তদারকির কথা যেটা বললেন, এরকম জানানো হয়েছিল যে এখানে এই ঘাটতি আছে, এই সমস্যাগুলো আছে, কিন্তু এগুলো আমলে নেওয়া আসলে না, ওইভাবে সেটাই আমি হয়নি। বলছিলাম যে এই যে ভবনের মালিক হিসেবে মালিক তো চাইবে যে তার বাড়িটা যেন নিরাপদ হয়, তিনিও চান যে যত অল্প খরচে কোনো রকমে বাড়িটা তুলে ফেললেই বাড়ি ভাড়া পাবেন, এটা পাবেন, সেটা পাবেন। তো সবাই যদি আমরা এত একেবারে আপনার খুব অল্প সময়ে সব কিছু করে ফেলতে চাই, অল্প সময়ে সম্পদ গড়ে তুলতে চাই, অল্প সময়ে বাড়ি নির্মাণ করে শেষ করতে চাই, নিয়মকানুন না মানি, তাহলে তো এই ধরনের ঝুঁকিটা থেকেই যায়। এবং যেখানে নিজের জীবনের নিরাপত্তা, এখানে আমার মনে হয় যে আমাদের সামগ্রিকভাবেই এই বিষয়গুলোতে সচেতনতা সৃষ্টি করা এবং একটা কালচার তৈরি করা যে সঠিক নিয়ম কানুন মেনে ভবনগুলো নির্মাণ করা হবে। গ্যাস সিলিন্ডারগুলো কি ভ্যালিডিটি আছে কি না, এগুলো কি ঝুঁকিপূর্ণ কি না, এগুলো দেখার দায়িত্ব কার। তো এই বিষয়গুলো নিয়ে বোধহয় আজকে গণমাধ্যমে আলোচনা দরকার আছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। ধন্যবাদ স্যার। জনাব অজয় দাশগুপ্ত, আমরা একটু এই অনুষ্ঠানের আগে আলোচনায় শুনছিলাম যে আপনি সম্ভবত আজকে রাতেই ওই যে ঘটনাটা ঘটেছে, বিস্ফোরণ হয়েছে, ওটার সামনে দিয়ে বা পাশ দিয়ে গিয়েছেন। আপনি নিজে তো আসলে কি দেখেছেন সার্বিক, আপনি যদি একটু মানে বা আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। আমি তার আগে আমরা তো যখন আলোচনা শুরু করেছি এবং আজকে কিন্তু 8ই মার্চ, জি, আন্তর্জাতিক নারী দিবস, এবং আমাদের নারী বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যেটা আলোচনা করছিলাম, বিপুল আত্মত্যাগ, সাহসী ভূমিকা এগুলো ছিল এবং তাদের অভিনন্দন জানাই। সবচেয়ে বড় কথা কিন্তু আমাদের শ্রমশক্তি, যেটা সংগঠিত শ্রমশক্তি, তার চেয়ে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে নারী, পুরুষের চেয়ে অনেক বেশি শিল্প খাতে, পোশাক শিল্পী, তাদের নিরাপত্তা, কাজের ঝুঁকি, এগুলোও কিন্তু আজকে আমাদের এই যে ঝুঁকি নিয়ে আলোচনা করছি। আমি সেই বিকেলবেলা গুলিস্তান এলাকা দিয়ে গেছি, ওখানে কিন্তু মানুষের চলাচল করাই কঠিন এখন। এবং যেখানটা এই যে বিআরটিসি বাস, পদ্মা সেতু চালু হওয়ায় ওই বিআরটিসি কিন্তু 1-2 মিনিট পরে পরে ওখান থেকে বাস যাচ্ছে এবং কোনো বাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। আপনার 2.5 ঘন্টায় বরিশাল থেকে আমি হানিফ ফ্লাইওভারে এসেছি, আর 1.5 ঘন্টা 2 ঘন্টা ফ্লাইওভারে বসে আছে, গুলিস্তান দিয়ে বের হতে পারছি না। এই জায়গাগুলো কিন্তু ওইখানে এই যে স্বল্প জায়গা, রাস্তার পরিবর্তে ফুটপাত দখল করে যাচ্ছে, এখানে যে গাড়ি যেতে পারছে না, এত বড় ঘটনা, এইটার একটা মানে আমি নিজেও কিন্তু এই দুর্ঘটনার শিকার হতে পারতাম, কারণ ভবন বিস্ফোরণ ঘটেছে, রাস্তায় যারা ছিল তারাও কিন্তু
হ্যাঁ, এরকম এই যে সুমন নামে একজন, তাই না? সে 4 দিন কিন্তু- আগে বিদেশ থেকে হ্যাঁ। এসেছে, মায়ের জন্য সম্ভবত মা রোজা রেখেছিল আজকে, মায়ের জন্য ইফতারি কিনতে সে বেরিয়েছে 4 দিন আগে বিদেশ থেকে সেটি এসেছে। আমি সে কিন্তু পথচারী এটা ছিল। স্বীকার হতে পারতাম, কারণ আমি ওই জায়গাটা দিয়ে গিয়েছি। এই জায়গাগুলো আরেকটা হচ্ছে এই যে এই ধরনের ঘটনা, ধরেন তুরস্কে আমাদের কিন্তু উদ্ধারকারী দল, চিকিৎসা দল গিয়েছিল। আমি আশা করব যে তারা তুরস্কের কি অভিজ্ঞতা দেখেছে, কেমন উদ্ধার অভিযান, কেমন চিকিৎসা সেবা, সেগুলো বাংলাদেশের সরকারকে যেমন দিবে, দেশবাসীকেও জানাবে যে হাউ টু ফেস এ ডিজাস্টার। এই ঘটনাতেও এখন এগুলোর যে এবং সমন্বয়ের তারা কথা, তুরস্কের পক্ষ থেকে ধন্যবাদও দেওয়া হ্যাঁ, হয়েছে যে আমাদের যে- যে সময় অনুযায়ী না, আমরা কিন্তু গিয়েছে এবং ওখানে তারা- কি অভিজ্ঞতা হলো, ভবন উদ্ধার করে কি করে, একসাথে তো শত ভবন নষ্ট হয়েছে, আমাদের হয়তো একটা ভবন, সেটাই কিন্তু আমাদের দেখেন আমরা কিন্তু মানে একদিনে কিছু করতে পারি না। আমাদের উদ্ধারকারী দল ওখানে পৌঁছাতে কতটা সময় লাগে, আমাদের এই যে কি সরঞ্জাম দরকার, এই ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হলে বা বিধ্বস্ত হলে, একসঙ্গে যদি 20টা ভবন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, কোনো ভূমিকম্পে যদি 500 বাড়ি একসঙ্গে ধসে পড়ে, ভেঙে পড়ে, তখন কি হবে? এই সমন্বয়টা কে করবে? সেনাবাহিনী আসবে, পুলিশ আসবে, র্যাব আসবে, অন্য পূর্ত বিভাগ আসবে, এই কাজটা সমন্বয় কে করবে, কে দায়িত্বে? এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে আমাদের বড় অর্থনীতি বড় হচ্ছে, ঘনবসতি সেটা একটা ব্যাপার, কিন্তু আবার এই যে বললাম পদ্মা সেতুতে আপনি 2.5 ঘন্টায় খুলনা থেকে ঢাকায় চলে আসলাম। বসলেন, আর বাড়িতে এখানে এসে সময়টা এই নষ্ট জায়গাটাও কিন্তু জি। পরিস্থিতির পরিবর্তনটা দরকার। ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আমি মনে হয় যে আমাদের সমন্বয়হীনতার একটা কথা এসেছে, আরও বলেছেন যে সমন্বয়হীনতার কথাটা এসেছে, আর এরকম মর্মান্তিক ঘটনা না ঘটুক সেটা আমরাও চাই। সবাই সচেতন, আমরা সবাই সচেতন হব, এবং দর্শক আপনারাও সচেতন হবেন। আপনাদের আবাসিক যে আপনাদের যে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং আপনাদের ব্যবহৃত গাড়ি, সুয়ারেজ লাইন এবং গাড়ি নিয়মিত পরীক্ষা, সেগুলো পরীক্ষা করাবেন, সেই প্রত্যাশা থাকলো। আর অবশ্যই এই দুঃখজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে দর্শক, আজকের মতো আজ আমাদের এই সময়ের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।